মেঘহীন আকাশে মহাপ্রলয় 2026 নেপাল বন্যার পেছনের ভয়ঙ্কর সত্য। সকাল 9টার সেই অভিশপ্ত মুহূর্ত তাসের ঘরের মতো ভেসে গেল আস্ত দেশ। 26শে আগস্ট 2026 সকাল ঠিক 8:45। নেপালের উত্তর সীমান্তের রাসওয়া জেলা। আকাশ একেবারে কাচের মতো পরিষ্কার। বর্ষার শেষ দিক হলেও সেদিন সকাল থেকে বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। পর্যটকরা মাউন্ট কৈলাসের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, স্থানীয় মানুষেরা ব্যস্ত ছিলেন জলবিদ্যুৎ প্রকল্পের কাজে। কিন্তু তারা কেউই জানতেন না, ঠিক 15 মিনিট পর এই শান্ত উপত্যকা পরিণত হতে যাচ্ছে এক জীবন্ত নরকে। সকাল ঠিক 9টা, কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই কয়েকতলা বিল্ডিংয়ের সমান উঁচু কাদা, পাথর আর বরফের এক দানবীয় স্রোত ধেয়ে এলো তিব্বতের দিক থেকে। মাত্র কয়েক সেকেন্ড, চোখের পলকে তাসের ঘরের মতো বিলীন হয়ে গেল আস্ত সব গ্রাম, কোটি কোটি ডলারের হাইড্রো পাওয়ার প্রজেক্ট, আর শত শত মানুষের জীবন। কিন্তু যেখানে কোনো বৃষ্টিই হলো না, সেখানে এই কোটি কোটি টন পানির সমুদ্র এলো কোথা থেকে? কেন আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে ভেবেছিল নেপালে 5.2 মাত্রার ভূমিকম্প হয়েছে? আজকের এই 50 মিনিটের মেগা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব হিমালয়ের বুকে ঘটে যাওয়া এই শতাব্দীর সবচেয়ে রহস্যময়ী এবং বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের ভেতরের গল্প। আমরা জানব কিভাবে এলো এই বন্যা, কত প্রাণ কেড়ে নিল এই মৃত্যুর স্রোত, আর কেন এই ঘটনা পুরো মানবজাতির জন্য প্রকৃতির শেষ সতর্কবার্তা। এই প্রলয়ের সূত্রপাত কিন্তু নেপালের মাটিতে হয়নি। এর মূল কেন্দ্রবিন্দু ছিল নেপাল সীমান্ত থেকে কিলোমিটার দূরে, চীন নিয়ন্ত্রিত তিব্বতের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে। তিব্বতের হেডওয়াটার্স বা উৎস অঞ্চল থেকে উৎপন্ন লেন্দে নদী নেপালে প্রবেশ করে ভোটকোশি নাম ধারণ করেছে। এই নদীর ঠিক ওপরেই অবস্থান করছিল হাজার বছরের প্রাচীন এক বিশাল হিমবাহ বা গ্লেসিয়ার। বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গত কয়েক দশক ধরে এই হিমালয়ের বরফ গলছিল অলক্ষ্যে ইডিওগ্রাফিক পিরিয়ড। 26শে আগস্টের আগের দিনগুলোতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশ চড়া। এবং ঠিক সেটাই ঘটল। 26শে আগস্ট ভোরের দিকে একটি বিশাল হিমবাহের অংশ সম্পূর্ণ ধসে পড়ে গ্লেসিয়াল কোল্যাপস। প্রায় 4000 ফুট ওপর থেকে লাখ লাখ টন ওজনের বরফ আর আলগা পাথর একসাথে আছড়ে পড়ে লেন্দে নদীর সংকীর্ণ উপত্যকায়। এই ধসের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর সিসমোগ্রাফে এটি প্রথমে 5.2 মাত্রার ভূমিকম্প হিসেবে রেকর্ড হয়। অর্থাৎ কোনো ভূমিকম্প বন্যা তৈরি করেনি, বরং হিমবাহ ধসের প্রচণ্ড শক্তিতেই কেঁপে উঠেছিল পৃথিবী। এই ধসের ফলে লেন্দে নদীর স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তৈরি হয় একটি বিশাল কৃত্রিম বরফ ও কাদার বাঁধ। বাঁধের পেছনে প্রতি সেকেন্ডে জমা হতে থাকে লাখ লাখ গ্যালন পানি। নদীটি যেন হয়ে উঠেছিল এক লুকানো টাইম বোমা, যা ফাটার জন্য কেবল সময়ের অপেক্ষা করছিল। সকাল ঠিক 8:30। কৃত্রিম সেই বাঁধের পেছনে পানির চাপ সহ্যসীমার বাইরে চলে যায়, এবং আচমকাই সেই বাঁধটি ভেঙে পড়ে। পেছনে জমা থাকা কয়েক কোটি টন পানি, বরফ, কাদা আর বিশাল বিশাল পাথর একসাথে একটি দীর্ঘ উপত্যকা বেয়ে নিচের দিকে ছুটতে শুরু করে। এই পানির স্রোত যখন নেপালের ভোটকোশি ও ত্রিশুলি নদী অববাহিকায় এসে পৌঁছায়, তখন তার উচ্চতা ছিল প্রায় 30 ফুট বা 10 মিটার। এটি কোনো সাধারণ পানি ছিল না। বিজ্ঞানীরা একে বলছেন সুনামি অব ডার্ট বা কাদার সুনামি। এই কাদার স্রোতের গতিবেগ এতটাই বেশি ছিল যে এর সামনে আসা যে কোনো শক্ত বাধাই খড়ের কুটোর মতো উড়ে যাচ্ছিল। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, নেপাল ও চীনের মধ্যে এই ধরনের আন্তঃসীমান্ত দুর্যোগের জন্য কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম বা আগাম সতর্কবার্তা আদান প্রদানের ব্যবস্থা ছিল না। ফলে তিব্বতে যখন বাঁধ ভাঙল, নেপালের ডাউনস্ট্রিম বা নিচের দিকের বাসিন্দারা তার বিন্দুমাত্র টের পাননি। সকাল 9টায় যখন হঠাৎ করে নদী ফুঁসে উঠল, মানুষ তখন নিজেদের বাঁচানোর জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় পেয়েছিল। এই আকস্মিক মহাপ্রলয় নেপালের উত্তর সীমান্তকে মুহূর্তের মধ্যে একটি বিশাল শ্মশানে পরিণত করেছে। দুর্যোগের প্রথম 24 ঘণ্টার মধ্যেই 160 জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এই সংখ্যাটা কেবল হিমশৈলের চূড়ামাত্র। কারণ এখনও 400 জনেরও বেশি মানুষ নিখোঁজ বা মাটির নিচে চাপা পড়ে আছেন। এই আগস্ট মাসটি হল হিমালয় অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং এবং তীর্থযাত্রার সময়।
মাউন্ট কৈলাস এবং মানসরোবরের উদ্দেশ্যে যাওয়া শত শত হিন্দু ও বৌদ্ধ পুণ্যার্থী এবং বিদেশি পর্যটক এই রুটে অবস্থান করছিলেন। নিখোঁজদের মধ্যে 100 জনেরও বেশি ভারতীয় নাগরিক রয়েছেন, যারা মূলত পুণ্যার্থী হিসেবে গিয়েছিলেন। এছাড়া আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় 300 জনেরও বেশি বিদেশি নাগরিকের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। নেপালের বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং তিমুরে অঞ্চলের হোটেলগুলো কাদার নিচে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। শত শত পরিবার আজ জানেন না তাদের প্রিয়জন বেঁচে আছেন নাকি নদীর তলদেশে হারিয়ে গেছেন। জীবনহানির পাশাপাশি এই বন্যা নেপালের অর্থনীতি এবং অবকাঠামোকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। নেপাল ও চীনের বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, গিরং পোর্ট, এই কাদার ধসে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভারত, নেপাল ও চীনের সংযোগকারী প্রধান হাইওয়েগুলো শত শত জায়গায় ধসে পড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেপালের শক্তির প্রধান উৎস হল তাদের পাহাড়ি নদীগুলোর ওপর তৈরি জলবিদ্যুৎ প্রকল্প। এই একক বন্যায় ভোটকুশি ও ত্রিশুলী নদীর তীরে থাকা প্রায় 1 ডজন হাইড্রো প্রজেক্ট সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। শত শত কোটি টাকার ভারী যন্ত্রপাতি এবং ক্রেন পানির তোরে খেলনার মতো ভেসে গেছে। নদীর দুই পারের ডজন ডজন গ্রাম, শত শত বসতবাড়ি এবং ফসলি জমি এখন কয়েক ফুট গভীর কাদার স্তূপের নিচে চাপা পড়ে আছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই কয়েক ঘণ্টার তাণ্ডবে নেপালের প্রায় 1000 কোটি টাকারও বেশি সম্পত্তি এক নিমেষে বিলীন হয়ে গেছে। এই চরম বিপদের মুহূর্তে নেপাল সরকার তাদের সমস্ত শক্তি নিয়োগ করেছে। নেপাল আর্মি, পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্য দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে উদ্ধার কাজে নেমেছেন। প্রায় 14টিরও বেশি সামরিক হেলিকপ্টার দিনরাত আকাশপথে আটকে পড়া মানুষদের উদ্ধার করছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত জরুরি মানবিক সহায়তা এবং ত্রাণ সামগ্রীর আশ্বাস দিয়ে নেপালের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই উদ্ধার কাজ শেষ হওয়ার পর আমাদের সামনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে, তা হল আমরা কি প্রকৃতির এই সংকেত বুঝতে পারছি? জলবায়ু পরিবর্তনের কারণে আজ শুধু নেপাল নয়, পুরো হিন্দুকুশ হিমালয় অঞ্চল এক বিশাল ঝুঁকির মুখে। হিমবাহগুলো যেভাবে গলছে, তাতে আগামী দিনে এই ধরনের গ্লেসিয়াল ডিজাস্টার আরও ভয়াবহ রূপ নিতে পারে। নেপালের এই প্রলয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মানবজাতির লোভ আর প্রকৃতির ওপর অত্যাচারের এক নির্মম প্রতিচ্ছবি। আজ নেপালের মানুষের যে কান্না আমরা শুনছি, কাল হয়তো অন্য কোনো দেশের মানুষকে এই কান্নার ভাগিদার হতে হবে। সময় এখনও আছে, আমাদের পৃথিবী ও প্রকৃতিকে বাঁচানোর জন্য বিশ্বনেতাদের এখনই একজোট হতে হবে। নেপালের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি। নিখোঁজ মানুষেরা যেন দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন, আমরা এই প্রার্থনাই করি। এই পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে। ধন্যবাদ।